আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব পঞ্চদশ অধ্যায়। এটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এখানে এটার নাম হচ্ছে চ্যাপ্টারটার নাম ল্যাটিন আমেরিকার সমসাময়িক রাজনীতি। এটা খুব ইম্পর্ট্যান্ট এখন, যেহেতু ওইদিকে মাদুরো সাহেব গ্রেপ্তার হয়েছেন ট্রাম্পের কাছে, তাকে ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে তার বউকে সহ। আচ্ছা, তাহলে দেখি এখানে একটা কথা বলছে থিয়াগো ডি আরাগো। ইনি বলছেন যে ইটস নট দ্যাট চায়না আন্ডারস্ট্যান্ড ল্যাটিন আমেরিকা বেটার দ্যান দ্য ইউএস, রাদার China has a pragmatic approach that fits the profile of Latin American governments and leaders. অর্থাৎ চায়না এখানে একটা এমন একটা প্রাগম্যাটিক অ্যাপ্রোচ ইউজ করছে, যেটা দিয়ে ওদের জনগণের সাথে ওরা এখন মিল দিতে পারতেছে আর কি। ওরা যে খুব জিনিসটার ওই রাজনীতি বোঝে এমন না, কিন্তু ওরা যে পদক্ষেপ নিচ্ছে, যে অর্থনৈতিকভাবে তাদের সাথে যোগাযোগ করছে, সেটা সবার সাথে খাপ খাচ্ছে। আর ওদিকে আমেরিকা তো শুধু সামরিক শক্তি দেখাতে ব্যস্ত, এই জন্য ওদের সাথে খাপ খাচ্ছে না, এটা আর কি বলা হচ্ছে এখানে। তো এখানে বললো যে কিছু ধারণা বলছে যে পেরুতে ইমপিচমেন্ট হচ্ছে, তারপর ডাচ ডিজিজ হচ্ছে ভেনেজুয়েলাতে, এগুলা হচ্ছে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা বলছে। তারপর এখানে মনোডক্ট্রিন নিয়ে সবার আগে কথা বলা হলো। তো এই মনোডক্ট্রিন আসলে কি? এটা ওই যে 1817 সালে যখন পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আপনার আসলো, পঞ্চম প্রেসিডেন্টকে জেমস মুনরো। তো মুনরো হচ্ছে 1823 সালে এই আর কি এই ডক্ট্রিনটা নিছে। তো এটা হচ্ছে মানে তাদের নিজেদেরকে আর কি সবার থেকে বিচ্ছিন্ন করা, যে ইউরোপরা আমাদেরকে আর ডিস্টার্ব করবো না, আমরাও তোমাদেরকে ডিস্টার্ব করবো না। তো আসলে এটার আর কি যদিও শুনতে ভালো লাগে, কিন্তু এটা আসলে ছিল যে এর পিছনে মানে মনোযোগ ছিল যে হচ্ছে যাতে এই টাইমে ওরা নিজেদেরকে গোছায় নিতে পারে এবং তারপর তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারে। এই জন্য সে আর কি এরকম আইসোলেশনের যে একটা সেটা নিয়েছিল আর কি। তো এখানে বলছে যে কামারিলা, এই কামারিলা বলতে বোঝায় যে যারা একটা আর কি দেশের মানে পররাষ্ট্রনীতিতে সরকারকে বুদ্ধি দেয়, পরামর্শদাতা, এদেরকে বলা হয় হচ্ছে কামারিলা। আচ্ছা, তারপর এই যে একজন দক্ষ কূটনীতিবিদ হওয়া খুব দরকার। এই যে জেমস মনরোর মতো কিন্তু কূটনীতিবিদ ছিল জন্যই কিন্তু তিনি একাধারে ছিলেন কূটনীতিবিদ আর ওদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান। তো এই তার দক্ষ কূটনীতির জন্য কিন্তু আমেরিকা এখন একটা ভালো পজিশনে আছে। তার দেখানোর পথেই কিন্তু বাকিরা কিন্তু হাঁটছে। তো তারা তাদের এরকম আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন থিওরি দেয়, যেমন ওই যে আপনার স্ট্যাবিলিটি থিওরি, তারপর ডেমোক্রেটিক পিস থিওরি, তারপর হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, এগুলা বিভিন্ন থিওরি দিছে আর কি। তো এই যে আপনার হচ্ছে মুনরো ডক্ট্রিনটা দিল 1823 সালে জেমস মুনরো। তারপর হচ্ছে এদিকে হচ্ছে তো তিনি এটা দিছে, দেওয়ার পরে এটাকে আবার অনেকে বলছে যে নন ইন্টারভেনশনিস্ট পলিসি, অর্থাৎ কেউ কারো আর কি ইন্টারভেন করবে না, এই জন্য এটা বলছে। তো যে টাইমে হচ্ছে এই যে জেমস মুনরো আমেরিকা মানে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে শক্তি সঞ্চয় করছে, ওদিকে ইউরোপেরা ওই টাইমে মানে ফ্রান্স, ইংল্যান্ড, তারপর হচ্ছে স্পেন, এরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের শক্তি সবগুলো হারাই ফেলছে। এই জন্য যুক্তরাষ্ট্র পরে আপনার হচ্ছে এই সুপার পাওয়ার হিসেবে পরে কিন্তু জায়গা পাইছিল। তারপরে যে 1846 সালে একটা যুদ্ধ শুরু হয় মেক্সিকোর সাথে আমেরিকার। সেটা হচ্ছে মেক্সিকো আর হচ্ছে আমেরিকার ভূমি নিয়ে আর কি। যুক্তরাষ্ট্র চাচ্ছে তাদের সাম্রাজ্য আরও বাড়াতে ওইদিকে, যে মেক্সিকোর দিকে যে হচ্ছে আপনার এরিজোনা, কলোরাডো, তারপর ইউটা, তারপর হচ্ছে এদিকে নিউ মেক্সিকো, এগুলো যে নেভাদা, ক্যালিফোর্নিয়ার যে রাজ্যগুলো আছে, এগুলো কিন্তু আগে মেক্সিকো ছিল, কিন্তু এই যুদ্ধ হারার ফলে আপনার আমেরিকা এই সব রাজ্যগুলো তাদের এখন সীমানাতে আর কি নিয়ে নিছে। এই জন্য এদের সীমানা কিন্তু অনেক বেড়ে গেছে। তারপর হচ্ছে তখন তারা বলছিল যে লাতিন আমেরিকা আসলে আমাদের অঞ্চল, তো এই অঞ্চলে কেউ যদি ভুল করে সেটা তাদের ভুল শুধরানোর দায়িত্ব আমাদের। তো এখন হচ্ছে তখন ওই যে তখনকার যে আপনার কান্ট্রি ছিল, আপনার ল্যাতিন কান্ট্রিগুলো ছিল, এগুলো কিন্তু তার এই আমেরিকার এই ডক্ট্রিনটা গ্রহণ করেছিল। কারণ মানে ওই যে ল্যাতিনের কান্ট্রিগুলো কেবল তখনই হচ্ছে ইউরোপের যে সাম্রাজ্যবাদ সেখান থেকে মুক্তি পাইছে। তো মুক্তি পাওয়ার পরে এই যে তখন মনরো যখন আবার এদের কাছে এই পলিসিটা নিয়ে আসছে যে আমরা এক হয়ে থাকবো, তখন এদিকে সিমন বলিভার, যে হচ্ছে আপনার ওই যে বলিভিয়ার হচ্ছে ভেনেজুয়েলার যে আর কি যাকে ফাদার হিসেবে মানে আর কি। তো সেই বলিভার তখন আর কি সমাজতন্ত্রবাদ দিয়ে আপনার হচ্ছে যে এদিকে জেমস মুনোর সঙ্গে আর কি একত্র হইলো আর কি, মানে তার সাথে আর কি এগুলো আর কি। তো এটাকেই বলা হচ্ছে প্যান আমেরিকানিজম, অর্থাৎ হচ্ছে যে যারা হচ্ছে এরকম আমেরিকা মহাদেশের সকল রাষ্ট্র একভাবে থাকবে আর কি, এটাকে বলা হয় প্যান আমেরিকানিজম। তারপর এইগুলা নিতেই হচ্ছে এদিকে থিওডর রুজভেল্ট আবার প্রয়োগ করছে, তিনি এটা একটু আক্রমণাত্মকভাবে প্রয়োগ করছে। তো এটাকে বলা হয় হচ্ছে রুজভেল্ট করলারি, অর্থাৎ কেউ আপনার হচ্ছে লাতিন আমেরিকার কোনো দেশ যদি একটু ভুল করে, তাকে শাসন করে আর কি ঠিক রাস্তায় আনার দায়িত্ব বা আপনার হচ্ছে অধিকার থাকবে হচ্ছে যুক্তরাষ্ট্রের। তো
এইভাবে কোন কোন জায়গায় সমস্যা করছে আপনারা যুক্তরাষ্ট্র দেখেন যে হচ্ছে 1980 সালে এল সালভাদরে সামরিক অভ্যুত্থান ঘটানো হয় এবং সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্রপুষ্ট সামরিক সরকার আর কি সেখানে বসানো হয়। তো 1981 সালে আপনার হচ্ছে ওই যে কন্ট্রা বিদ্রোহী যারা নিকারাগুয়ার তাদেরকে আর কি সমর্থন করছিল, তারা কিন্তু অনেকগুলো মানুষ মারা ফেলতেছিল। তারপর হচ্ছে 1983 সালে গ্রেনাডায় সামরিক অভিযান চালাছে। তারপর 1989 সালে আমাদের মাদক বিরোধী অভিযানের নামে যেমন এদিকে মাদরুকে করলো, যেমন এটা পানামায় হচ্ছে আপনার ইয়ে করছিল, সামরিক বাহিনী প্রেরণ করছিল। 2002 সালে আপনার জৈব অস্ত্র আধুনিকায়নের অভিযোগ তুলে আর কি তারপর কিউবাকে হচ্ছে কালো তালিকাভুক্ত করছে। তারপর 2009 সালে আপনার হন্ডুরাসে হচ্ছে সামরিক অভ্যুত্থানে মার্কিন প্রশাসন সমর্থন দিয়েছিল। তো এগুলো বিভিন্ন কাজ কিন্তু তারা করছে। তো তারা হচ্ছে যে সমাজতান্ত্রিক আর কি সরকারগুলোকে উৎখাত করে তারা যাচ্ছে যে একটা সামরিক শাসন বসানোর আর কি। তো মজার ব্যাপার হচ্ছে তারাই কিন্তু আবার বলে সামরিক শাসন করা যাবে না, সামরিক শাসন বাদ দিয়ে হচ্ছে গণতন্ত্র দরকার। তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ফেলাসি আর কি। আচ্ছা, তারপর তারপর একদিকে বলছে গণতন্ত্র, অন্যদিকে আবার মানে মিলিটারি শাসন তারা প্রতিষ্ঠা করছে নিজেদের স্বার্থের জন্য, এটাই হচ্ছে সমস্যা। আর কিউবা, তো কিউবা হচ্ছে আপনার 1898 সালে আর কি স্পেনের সঙ্গে একটা যুদ্ধ হয় কিউবার আর কি। তো তখন কিন্তু হচ্ছে আপনার কিউবা কিন্তু ওই যে স্পেনের সাথেই ছিল আর কি, স্পেনের অধীনে ছিল। তো এই যুদ্ধে হচ্ছে আপনার আহ, স্পেনরা হচ্ছে কি করছিল, ওই যে আপনার কিউবাদের অনেককে একটা বন্দিশালায় ধরে রাখছিল। তো ধরে রাখার ফলে অনেকেই সেই বন্দিশালা থেকে মারা যায়। তো এই মারা যাওয়ার খবরগুলো হচ্ছে এই আমেরিকার যে আপনার মিডিয়াগুলো আছে এগুলো অতিরঞ্জন করে সবার সামনে দেখাইছে। তো এখান থেকে আপনার এই ইয়েলো জার্নালিজম টার্মটা কিন্তু আসছে, এটাই হচ্ছে হলুদ সাংবাদিকতা। আচ্ছা, তারপর হচ্ছে এরকম একটা আর কি স্পেনের সঙ্গে যুদ্ধ করে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র। তো এটাই কিন্তু প্রথম আর কি গ্রেট যুদ্ধ ছিল হচ্ছে আপনার আমেরিকার। এখান থেকে কিন্তু আমেরিকার যে সাম্রাজ্যবাদ সেটা শুরু হয় 1898 সালে। তো এখান থেকে আর কি কিউবাকে স্বাধীনতা দেয় হচ্ছে আপনার ইয়া স্পেন। তো সেখান থেকে হচ্ছে আপনার ইউএসএ পুয়ের্তো রিকো আর হচ্ছে গুয়াম দ্বীপপুঞ্জ কিন্তু যুক্তরাষ্ট্র দখল করে নেয়। আর ওইদিকে হচ্ছে যুক্তরাষ্ট্রের এখানে স্বার্থ ছিল যে হচ্ছে ওই যে কিউবাতে অনেকগুলো কোম্পানি ছিল যুক্তরাষ্ট্রের, আর হচ্ছে একটা আহ, ওটাকে দখল করা আর কি। তো এরপর হচ্ছে প্লাট প্লাট অ্যামেন্ডমেন্ট চুক্তি হয় কিউবা আর হচ্ছে এর মধ্যে, আমেরিকার মধ্যে। তো তার অধীনে মানে যুক্তরাষ্ট্র কিছু হচ্ছে আহ, ওই যে মানে কিউবার অভ্যন্তরীণ জায়গাতে তো হস্তক্ষেপ করতে পারবে, এরকম একটা চুক্তি আর কি। এই জন্য সে হচ্ছে যে কিউবার যে বিখ্যাত গুয়ান্তানামো বে যে একটা কারাগার আছে, জায়গা আছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইজারাতে নেয়। তো এখানে কিন্তু ওই যে বুশ আপনার হচ্ছে 9/11-এর পরে সন্ত্রাসীকে এরকম এখানে রাখা হয় এবং তাকে ভয়ানক অত্যাচার করা হয়, এবং এটা কিন্তু এখনও করা হচ্ছে এই গুয়ান্তানামো বেতে। তারপর এখন হচ্ছে চীন, ল্যাটিন আমেরিকা, চীনের প্রাগমাটিক এম্বারেজ। এটাই বলছে যে হচ্ছে মানে এই যে আপনার আমেরিকা দেখতেছে যে হচ্ছে সবসময় তাদের সামরিক শক্তি ব্যবহার করে বা মিলিটারি ব্যবহার করে মানে ক্ষমতায় তাদের হচ্ছে অনুচর কোনো একটা অনুগত একটা ব্যক্তিকে বসাচ্ছে। আর এদিকে রাশিয়া চাচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে এই লাতিন আমেরিকাতে তাদের মতাদর্শ সমাজতন্ত্র এখানে আসুক। আর চীন কি করতেছে, চীন করতেছে অর্থনৈতিকভাবে তাদেরকে সাহায্য করতেছে, তাদেরকে বিভিন্ন বলছে তোমাদের বন্ধ নাই আমি এটা বন্ধ করে দেই, টাকা পরে দিলেও হবে, তোমাদের সাবমারিনে একটা সাবমারিন করে দেই, তোমাদের দেশের দরিদ্রতা বেশি আমি দরিদ্র আমি একটু ইনভেস্ট করি। তো এগুলো করার ফলে কি হচ্ছে দীর্ঘমেয়াদী কিন্তু ওই কান্ট্রিগুলা চীনের উপর নির্ভরশীল হয়ে পড়তেছে। তো রাশিয়া আর হচ্ছে আমেরিকার শক্তি, আমেরিকার এখানে ততটা প্রভাব হচ্ছে না, কারণ আমেরিকাকে তো সবাই হেড করে, আবার রাশিয়ারও এখানে জনপ্রিয়তা তেমন পাচ্ছে না। কিন্তু চীন এমন কাজ করতেছে যে কোনো না কোনোভাবে তাদের উপর ওই কান্ট্রিকে নির্ভরশীল হতেই হচ্ছে। এই জন্য চীনের এই প্রাগমাটিক অ্যাপ্রোচটা এখানে বেশ কাজে লাগছে আর কি। এটাকে অনেকে আবার বলবে যে হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি, অর্থাৎ তাদেরকে সাহায্য করা বা তাদেরকে বিনিয়োগ করার নামে তাদের আর কি নিজের আর কি দখলে আনা। তো এটা কিন্তু কাজও করছে অলরেডি, যে আপনার হচ্ছে ব্রাজিলের 5Gর বাজার এখন কিন্তু চীনের হুয়াওয়ের দখলে। তো ব্রাজিলও কিন্তু এখন ভালো ভালো শস্য দানা, তারপর হচ্ছে আকরি কিন্তু চীনে রপ্তানি করছে। তারপর এই একই পদ্ধতিতে চীন হচ্ছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, তারপর নিকারাগুয়াতে একই পদ্ধতিতে তারা এরকম বাণিজ্য করছে এবং দখল করছে। তো এখানে হচ্ছে চীনের কূটনীতি হচ্ছে যে ক্ষমতায় যে আসুক আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের নীতি চালায় যাবো আর কি, অর্থনৈতিক কৌশল এর মাধ্যমে আমরা সবাইকে কন্ট্রোল করবো, এই নীতি আর কি। আচ্ছা, তারপর চিলি, তো চিলির সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে এখানে আর কি। মিরাজ, ছোটো ভাই মিরাজ বলছে যে যে চীনে হচ্ছে চিলিতে হচ্ছে আপনার ওই যে বঙ্গবন্ধুকে যেমন হত্যা করা হলো 1975 সালে, তো এরকম 1973 সালে এই যে চীনের যে প্রেসিডেন্ট ছিল সালভাদর আলেন্দে,
এনাকেও কিন্তু ওরকম করে আমেরিকার মদদে কিন্তু হত্যা করা হয়েছে। আবার হচ্ছে ওই যে হত্যা করার পরে কিন্তু একটা শাসন বসানো হয়েছিল, একটা সামরিক শাসন বসানো হয়েছিল। তো সেটা কিন্তু 1990 সালে সেটা তারা আবার পদত্যাগ করে। এই এই চিলিতেও কিন্তু 1990 সালে যে সামরিক শাসন বসানো হয়েছিল তারা কিন্তু পদত্যাগ করে আর কি। তো এদিক দিয়ে মিল আছে আর কি, বেশ চিলির সঙ্গে আমাদের আপনার ইতিহাসে অনেক মিল আছে। তারপর এই চিলি হচ্ছে মোটামুটি ভালো ছিল আগে, 40 বছর কোনো সামাজিক অভ্যুত্থান ঘটেনি। তো 1970 সালে ওইদিকে যে সালভাদর আলান্দে আসে, কিন্তু রবার্ট নিক্সনের সঙ্গে আর বনাবনি হয় না আর কি। এই জন্য সমাজতান্ত্রিক ছিল কিছুটা আর কি এই আলেন্দে, তারপর তাকে মারা হয় আর কি। তো এই যে চিলিতে কিন্তু হচ্ছে আমরা দ্য শিকাগো বয়েজ, এরা কিন্তু তৎপর। তো এরা আসলে কি, এরা আসলে একটা গোষ্ঠী, এরা 26 জন অর্থনীতিবিদ আছে। এদের চিলি থেকে এদেরকে হচ্ছে আপনার আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে যে শিকাগো বিশ্ববিদ্যালয় আছে এখানে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো কেন কেন ট্রেনিং দেওয়া হয়েছে এদেরকে, এরা যাতে আবার নিজ দেশে ব্যাক করবে, মানে চিলিতে ব্যাক করে আমেরিকার যে ফরেন পলিসি, আমেরিকার যে কূটনীতি, সেই অনুযায়ী তাদের অর্থনীতিকে সাজাবে। এই জন্য এদেরকে বলা হয় শিকাগো বয়েজ, অর্থাৎ নিজ দেশ থেকে আমেরিকাতে যাবে, সেখান থেকে ট্রেনিং নেবে, ট্রেনিং নিয়ে আবার চিলিতে ব্যাক করে তাদের মানে আমেরিকানদের মতো করে চিলির অর্থনীতিকে গড়বে। এই জন্য এদেরকে বলা হয় দ্য শিকাগো বয়েজ। এরা হচ্ছে মানে আমেরিকার স্বার্থ রক্ষা করে অন্য দেশে। তারপর এটা আর কি বলছে শিকাগো বয়েজ। তারপর বলছে যে বাংলাদেশের সাথে মিল আছে। আচ্ছা, চিলি কিন্তু সবচেয়ে বেশি তামাক উৎপাদন করে এবং রপ্তানি করে, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে এরকম চিলিতে স্বার্থ ছিল যুক্তরাষ্ট্রের, যে হচ্ছে সমাজতন্ত্রের বিস্তার রোধ করবে। আর হচ্ছে এই যে আপনার যে চিলির যে আপনার অ্যানাকোন্ডা আর হচ্ছে কেইন কোট কোম্পানি, এই দুটো ছিল আর কি, এই দুটো যুক্তরাষ্ট্রের অধীনে। তো এইগুলা স্বার্থ রক্ষা করা আর কি, মানে তামার উৎপাদন এগুলা করা আর কি। আচ্ছা, ওটা তামাক হবে না, সরি, তামাক না, ওটা হবে তামা উৎপাদন, সবচেয়ে বেশি তামা উৎপাদন এবং ইয়ে করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এটা তো গেল। তারপর ভেনেজুয়েলা আসলো। ভেনেজুয়েলা হচ্ছে আপনার এখানে ভেনেজুয়েলার কিন্তু আসলে রাষ্ট্রীয় নাম হচ্ছে বলিভারিয়ান রিপাবলিক অফ হচ্ছে ভেনেজুয়েলা। কারণ এই যে বলিভিয়া, যে ওই যে বলিভার যে ইয়ে আর কি নেতাটা একটু আগে আমরা দেখলাম, সিমন বলিভার, তার নাম থেকে কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রীয় নামটা দেওয়া হয়েছে তাকে সম্মান করেই। তো আচ্ছা, তো ভেনেজুয়েলা হচ্ছে আপনার এখন এদিকে নিকোলাস মাদুরো যদিও তুলে নিয়ে গেছে কয়েকদিন আগে, তো এখন হচ্ছে তাহলে সেখানে ওই যে হুয়ান গুয়াইদো, ইনি এখন আজকে প্রেসিডেন্ট আছে আর কি। তো এরকম ভেনেজুয়েলাতে আপনার তেল আছে, হিরক আছে, অনেক মূল্যবান আর কি মূল্যবান জিনিস আছে, কিন্তু এগুলো আর কি ওভাবে এক্সট্রাক্ট করার মতো ক্যাপাবিলিটি নাই। কারণ এদের অত শিক্ষিত বা হচ্ছে অত এরকম প্রশিক্ষিত বা ওরকম প্রতিষ্ঠানগুলো অতটা আর কি শক্তিশালী না। তো ভেনেজুয়েলাতে একদিকে এদিকে রাশিয়া সমর্থন দিচ্ছে, ওদিকে আপনার হচ্ছে আবার সমর্থন দিচ্ছে, এরকম একটা বিধিকিচ্ছি অবস্থা। তারপর হচ্ছে এই ভেনেজুয়েলাতে কিন্তু ছিল হচ্ছে আপনার হুগো শ্যাভেজ আর নিকোলাস মাদুরো। এই মাদুরো কিন্তু হচ্ছে শ্যাভেজের পরেই আসছে, তখন ওখানে ভাইস প্রেসিডেন্ট ছিল। মাদুরো কিন্তু আগে ছিল ট্রাক চালক থেকে এরপরে এরকম হয়েছে আর কি। তো ঘটনা হয়েছে কি, 2018 সালে হচ্ছে একটা নির্বাচন হওয়ার কথা ছিল। তো সেখানে বিরোধী দল বেশি ভোট পাইছে। তো এটা দেখে অবস্থা খারাপ দেখে এই মাদুরো কী করছে, যে পরে আলাদা একটা প্যারালাল একটা পার্লামেন্ট সে ফর্ম করছে, এবং সেখানে সে এরকম প্রহসনের একটা নির্বাচন দিয়ে সে নিজেকে আবার প্রেসিডেন্ট করছে। তো এটা আর কি অনেকে মানে নেয় আর কি। এই জন্য অন্যরা তাকে বলে হচ্ছে ইলিজিটিমেট, তাকে বলে আর কি ইলেজিটিমেট, যার কারণে আর কি এই মাদুরোর সমর্থন কমে গেছে। তো এই মাদুরো হচ্ছে নিজের শাসনকে পরিপোক্ত করার জন্য আবার কি করছে, ওই যে সেনাবাহিনীর যে লোকজন, এদেরকে আবার হচ্ছে তো ক্ষমতায় বসাইছে, যেটা একটা ফালতু কাজ করছে। যার কারণে কিন্তু একে আর কি ট্রাম্প তুলে নিয়ে যাওয়ার ছুতো পাইছে আর কি। কারণ এই আর কি দেশের ক্ষতি করতেছিল। এই দেশের মধ্যে কী চালাচ্ছিল, যে ডিপ স্টেট চালাচ্ছিল। ডিপ স্টেট মানে কি, যে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা সেনাবাহিনীর কাছে ছিল, অর্থাৎ সেনাবাহিনীরাই হচ্ছে প্রভাব খাটাচ্ছিল, অথবা সেনাবাহিনীর কাছে হেল্প নিচ্ছিল সে নিজেই। এটা হচ্ছে ডিপ স্টেটের। আর এখানে চলতেছিল হচ্ছে একটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি। এটা মানে কি, ক্লেপ্টোক্রেসি হচ্ছে আপনার যে রাষ্ট্রীয় সম্পদ, মানে নিজের দেশের যে রাজনৈতিক নেতাগুলো আছে, এরা নিজেদের সম্পদ নিজেরাই হচ্ছে লুটে পাটে খায়, অন্য দেশে পাচার করে, যেমন শেখ হাসিনা করতেছিল। এটা হচ্ছে ক্লিপ্টোক্রেসি। আর এই কাকিস্টোক্রেসি, এটা হচ্ছে আপনার যখন দেখবেন যে রাষ্ট্রের ক্ষমতায় অদক্ষ আর নিকৃষ্ট যখন লোকজন বসে, তখন সেটা হয়তো ভাই কাকিস্টোক্রেসি। যেমন এই যে ট্রাক চালক ছিল মাদুরো, সে তো কিছু বুঝতো না, শুধুমাত্র অজ্ঞ একটা ক্ষমতা চালাতো। এটা হচ্ছে ক্যাকিস্টোক্রেসি, ঠিক আছে, রুল বাই দ্য ওস্ট পিপল। আর প্লুটোক্রেসি, এটা হচ্ছে ধনী গোষ্ঠীর শাসন, অর্থাৎ রাষ্ট্রে কিছু ধনী লোক আছে, যাদের অনেক বড় বড় কোম্পানি আছে, এরাই শাসন করবে। এটা হচ্ছে প্লুটোক্রেসি, যেটা ভেনেজুয়েলাতে ছিল। এর কারণে কিন্তু তাদের আর কি ধস নামছে আর কি।
তারপর তাদের দেশে এরকম হাইপার ইনফ্লেশন আছে, তারপর একটা রুটি কিনতে অনেক টাকা লাগে, এবং তারা হচ্ছে ডাচ ডিজিজে আক্রান্ত। এটা কি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শিল্পের উপরে সবচেয়ে বেশি আহ, গুরুত্ব দেওয়া বা সেটার উপরে অর্থনীতি করা। যেমন বাংলাদেশের একটা ডাচ ডিজিজ আছে, এটা হচ্ছে সে পোশাক রপ্তানির উপর অনেক বেশি গুরুত্ব দেয়। তো এটা যদি কোনো মতে এদিক ওদিক একটু হেলে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধস নামবে। এই জন্য এই ডাচ ডিজিজে আক্রান্ত হওয়া যাবে না। তারপরে বলিভিয়া, এখানে দেখতে পাচ্ছেন বলিভিয়া এখানে কয়েকটা আর কি নতুন প্যাটার্নের কথা বলছে সরকার পরিবর্তনের। একটা হচ্ছে আকু ডি অ্যাটাচ, আকু ডি অ্যাটাচ, এটা হচ্ছে সেনা অভ্যুত্থান। তো সরকার এরকম সেনাগুলা কী করলো, যে হচ্ছে অভ্যুত্থান করে ধরেন কাউকে হটালো, সেটা হচ্ছে সেনা অভ্যুত্থান। এটা কি একু ডি অ্যাটাচ, এটা হচ্ছে এরকম। যেমন হচ্ছে মোহাম্মদ মুরসিকে সরানো হয়েছিল হচ্ছে সামরিক ইয়ে করে আর কি, অভ্যুত্থান করে। তারপর সুদানে হচ্ছে আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তারপর মিয়ানমারে হচ্ছে এই যে আপনার হচ্ছে সেনাবাহিনী উৎখাত করলো। তো এগুলো হচ্ছে কিছু ইয়ে আর কি। আর ম্যাস আপসার্চ এখানে হচ্ছে 2011 সালে বেন আলীর তিউনিসিয়ার এরকম হয়েছিল। তারপর হচ্ছে এরকম হোসেনি মুবারক মিশরে, তারপরও পতন হয়েছিল। তো এরকম হচ্ছে, এগুলো হচ্ছে আপনার মানে গণ অভ্যুত্থানে আর কি। আর আরেকটা আছে যেখানে হচ্ছে মিলিটারি থাকবে আর পিপল, এই দুটা মিলে একসাথে কু করবে, সেটা হচ্ছে মিলিটারি পিপল কু, অথবা এটাকে হ্যাঁ মিলিটারি পিপল কু, অথবা বাংলায় বলা হয় সেনা গণ অভ্যুত্থান। এটা কি বলা হয়, সেনা গণ অভ্যুত্থান অথবা মিলিটারি পিপল কু। এখানে কি হয়, যে ধরেন সেনাবাহিনীরাই আগে একদল জনগণকে রাস্তায় নামিয়ে দেয়, রাস্তায় নামিয়ে দিয়ে বলে যে তোমরা আন্দোলন করো। এখন না, ওরা যখন আন্দোলন করে তখন একটা দেখা যায় ভালো একটা আন্দোলন সৃষ্টি হয়ে যায়। এদিকে তখন মিলিটারিরা এখন সরকারকে বলে আমরা তোমাদের সাথে নাই, আর আমি তোমাদের আর ব্যাকআপ দিব না। এরকম সেনাবাহিনী, তারপর রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী সবাই এখান থেকে আর কি সরে যায়, মানে সরকারের উপর থেকে সাহায্যের হাত কেড়ে নেয়। তখন আর কি সরকার থেকে না, তখন আর কি সরকার পতন হয়ে যায়। তো দেখে মনে হয় যে এটা কোনো গণতান্ত্রিক উপায় বা একটা বিপ্লবের মাধ্যমে হচ্ছে, কিন্তু পিছনে কিন্তু কলকাঠি নাড়ে হচ্ছে সেনাবাহিনী। তো এটাকেই বলা হয়েছে আপনার মিলিটারি পিপল কু। তো এইরকম রাষ্ট্রগুলোকে আর কি যুক্তরাষ্ট্র ওপর সাপোর্ট দেয়। তো যখন এরকম অন্য একটা আর কি যুক্তরাষ্ট্রের মদতে যখন কেউ একটা ক্ষমতায় আসে, তখন যুক্তরাষ্ট্র বলে হ্যাঁ আমি তোকে সাপোর্ট দিচ্ছি, আমি তোমাকে স্বীকৃতি দিলাম, এখন থেকে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তো এরকম আর কি ঘোষণা দেয়। এভাবে আর কি আমেরিকা কাজ করে আর কি। তারপর বলিভিয়ার হচ্ছে আপনার ইয়ে নাম হচ্ছে প্লুরি ন্যাশনাল স্টেট অফ বলিভিয়া। তো এই যে বলিভিয়াতে এরকম আর কি দেখা যাচ্ছে আর কি। তারপর বলিভিয়া হচ্ছে, আচ্ছা বলিভিয়াতে হচ্ছে আপনার ইয়ে আছে, একটা দল ক্ষমতায় আছে। তো এখানেও হচ্ছে আপনার যে আমেরিকার ইয়া নিয়ে আর কি বেশ হচ্ছে আর কি। তারপর হচ্ছে সেনা অভ্যুত্থান বলিভিয়াতে হয়েছিল। তো এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার রান অফ সিস্টেম। কি সিস্টেম? রান অফ সিস্টেম। এটা কি, এটা মনে করেন এটা কিন্তু পেরু এবং ফ্রান্সেও আছে। তো এই সিস্টেমটা হচ্ছে যে ধরেন কোনো একটা কান্ট্রি, কোনো একটা কান্ট্রিতে অনেকগুলো দল আছে। তো সেই দলে অনেকগুলো দল যখন আছে, তখন কেউ কিন্তু এরকম ধরেন 50% বা 30% ভোট পায় না। যেমন পেরুতে দেখা যায় যে 12টা দল আছে, সেখানে শুধুমাত্র যদি কেউ ভোট করে হাইস্ট এরকম ধরেন 12-13% ভোট পায়। তো এরকম যখন হয়, তখন যে সর্বোচ্চ যে দুটো দল ভোট পাইছে, এই দুটো দলকে নিয়ে আবার একটা ইলেকশন করা হয়, এবং তাদের মধ্যে যে জিতে সেই হচ্ছে প্রেসিডেন্ট হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে রান অফ সিস্টেম। এটা হচ্ছে বলিভিয়াতে আছে, ফ্রান্স আর পেরুতে আছে। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে আপনার আর কিছু বলিভিয়ার, তারপর হচ্ছে আচ্ছা এদিকে চিলি, তারপর হচ্ছে এদিকে কলম্বিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, এগুলোতে কিন্তু হচ্ছে মার্কিনপন্থী ক্ষমতা আছে। আচ্ছা, এদিকে এই জন্য চাচ্ছে যে হচ্ছে মানে যুক্তরাষ্ট্র চাচ্ছে ভেনেজুয়েলা আর বলিভিয়া হচ্ছে তাদের অনেক সেরাতে চলুক। তো ভেনেজুয়েলা তো অবশ্য অলরেডি দখল করে নিচ্ছে, এখন তারা বলিভিয়াকে দখল করতে চায় আর কি। তারপর এখানে হচ্ছে বলিভিয়ার প্রেসিডেন্ট ছিল, তিনি হচ্ছে ইভো মোরালেস। তো ইভো মোরালেস কিন্তু এরকম টানা চতুর্থবার তিনি আর কি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তো এরকম আর কি বিভিন্ন কাহিনী ঘটছে আর কি। তো পরে আর কি তার মন্ত্রণালয়ে কিছু এরকম দুর্নীতি করে আর কি, যার ফলে সেনাবাহিনীর চাপে সে আর কি এরকম দেশ ছাড়তে বাধ্য হয়। তো এরকম আর কি হয়েছে। কিন্তু সে আর কি বেশ আর কি আমেরিকার মানে বিরাগভাজন ছিল। এই জন্যই হচ্ছে বিভিন্ন কারণে তাকে দেখতে পাইতো না, আমেরিকা তাকে উৎখাত করে দিছে। কিন্তু মজার ব্যাপার হলো 2020 সালে যাকে ক্ষমতায় বসাইছিল, সে আবার এরকম 1-2 বছর টিকতে না পেরে সে আবার হচ্ছে চলে যায়। তো এই জন্য এখানে বলছে যে এখানে আমরা যদি শিকাগো বয়েজ দেখতে পারি আবার এই বলিভিয়াতে, এটা অবাক হবো না আমরা। তারপর পেরু। তো পেরু হচ্ছে একটা অনেক সবচেয়ে যেখানে স্বচ্ছ নির্বাচন বা স্বচ্ছ রাজনৈতিক ধারা চলে 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 আসছে এখনও আর কি, চলে এখনও অস্তিত্ব আছে, সেটা হচ্ছে আপনার পেরু।
তো পেরু হচ্ছে বিশ্বের 17টি যে মেগা ডাইভার্স কান্ট্রি আছে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য পাওয়া যায়, প্রজাতি পাওয়া যায়, সেগুলোকে বলা হয় হচ্ছে মেগা ডাইভার্স কান্ট্রি। তার মধ্যে কিন্তু পেরু একটা। তাহলে এখানে হচ্ছে আপনার আহ, দেখবেন যে হচ্ছে এটা এখানে হচ্ছে প্রিমিয়ার সিস্টেম আছে। এই প্রিমিয়ারটা কি? এটা হচ্ছে একই সাথে সেখানে প্রধানমন্ত্রী থাকবে, তারপর প্রেসিডেন্ট থাকবে এবং ভাইস প্রেসিডেন্ট থাকবে, তিনটা একই সাথে থাকবে, এটাকে বলা হয় প্রিমিয়ার সিস্টেম। আচ্ছা, তারপর এখানে মাল্টিপার্টি সিস্টেম আছে। ওই যে একটু আগে বললাম যে 12টা দল আছে, যেখানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ পায় না। এখানে কিন্তু ওই যে আপনার বলে রান অফ ভোটিং, এটা চলে রান অফ ভোটিং। এটাকে আবার বলে ব্যালটেজও বলে, রান অফ ভোটিং, ব্যালটেজ। তারপর হচ্ছে এদিকে 2 রাউন্ড সিস্টেমও কিন্তু বলে, রান অফ সিস্টেম এটা বলে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখনো কোশ্চেন হচ্ছে কেন পেরু রাজনৈতিক সংস্কৃতি স্বচ্ছ? কারণ এটা অনেক ভালো রাজনীতি করা হয় এখানে। এখানে ইমপিচমেন্টের মাধ্যমে কোনো একটা আপনার রাষ্ট্রপতিকেও সরানো যায়। আবার ওই রাষ্ট্রপতির পরে একটা রাষ্ট্রপতি আসছিল, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, সে পরে নিজেই পরে বলছে যে আমি থাকবো না, কারণ জনগণ আমাকে চায় না। তো এরকম আর কি স্বচ্ছ রাজনীতি হয় হচ্ছে আপনার পেরুতে। সবচেয়ে মানে হচ্ছে 21 শতাব্দীতে সবচেয়ে আর কি স্বচ্ছ যে রাজনীতি হয় সেটা হচ্ছে আপনার এই ইনকা সাম্রাজ্যের পেরুতে। তারপর হচ্ছে আপনার আমাজন, আন্দিজ পর্বতমালা, টিকিটাকা লেক, স্যাকেট ভ্যালি সব হচ্ছে পেরুতে আছে। আবার টুরিস্টরা আসে যেমন হচ্ছে আপনার এদিকে মাচু পিচ্চু দেখতে। তারপর হচ্ছে এদিকে আর কি আছে, এই কফি তামা এগুলো আছে এখানে আর কি অনেক। ওকে, তারপর হচ্ছে যে চে গুয়েভারা, একে নিয়ে না বললেই নয়, সবাই তো এখন চে গুয়েভারা শার্ট পরে। তারপর এখন দেখবে যে এই চে গুয়েভারা কিন্তু একটা, যেটা হচ্ছে প্রকৃত অর্থে কি বলবো, মাল্টি ন্যাশনাল, মানে একদম মাল্টি ন্যাশনাল যাকে বলে আর কি। কারণ ওনার পিতা ছিল হচ্ছে আইরিশ, আবার মাতা ছিল হচ্ছে স্প্যানিশ। আবার জন্ম হয়েছে আর্জেন্টিনায়, মন্ত্রী দায়িত্ব পালন করছে কিউবায়, মারা গেছে বলিভিয়ায়, একবার মাল্টি ন্যাশনাল। তারপর এখন কি হয়েছে, ইনি ওই যে সবার বাইসাইকেল করে তিনি হচ্ছে লাতিন আমেরিকা ভ্রমণে গেছিল। সেখানে এখন দেখছে যে হচ্ছে যে ফিদেল কাস্ত্রো, তারা রাহুল কাস্ত্রো স্বৈরাচারী বাতিস্তাকে উৎখাতের প্ল্যান করছে। তো বলছে আরে আই তোমরা তোমার বন্ধু, চলো আমরা উৎখাত করি একলা সবাই মিলে। তারপর ওরা সবাই মিলে বাতিস্তাকে উৎখাত করলো আর কি। তো পরে এই একসময় 1967 সালে বলিভিয়ার সেনাবাহিনীর কাছে ধরা পড়ে আর কি। তো ওখানেই মারা হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশ আর্জেন্টিনার সম্পর্ক সম্প্রতি কিন্তু বেশ ভালো সম্পর্ক হয়েছে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে। বাংলাদেশের সবাই হচ্ছে আর্জেন্টিনা খেলা দেখে, আবার আর্জেন্টিনা সবাই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে, এটা ভালো। তারপর এটাকে আবার অনেকে বলছে মেসি লেড রেনেসাঁ বলছে অনেকে আবার। তো এখানে আর কি খুব বেশি কূটনৈতিক সম্পর্ক হয় না, কারণ দূরত্ব অনেক বেশি। আবার খুব বেশি ট্রেড করার মতো ইয়াও পায় না আর কি, মোটিভেশনও পায় না। তো এই জন্য হচ্ছে না আর কি। তো আমাদের এটা করতে হবে, কারণ ল্যাটিন আমেরিকা একটা বড় সম্ভাবনা আমাদের জন্য, বিকল্প একটা বাজার হতে পারে পোশাকের জন্য। বা এদিকে আপনার ফার্মাসিউটিক্যাল যে আছে, ফার্মাসিউটিক্যাল, তারপর ড্রাগ, আরও কী কী আছে হাবিজাবি, এগুলোর জন্য। তো হচ্ছে এখন পেরুর কথা আমরা ভাবতে পারি, পেরুতে একটা দূতাবাস নাই, পেরুতে একটা দূতাবাস স্থাপন করতে হবে। তারপর বলিভিয়াতে করা যায়, যেখানে লিথিয়ামের মোট 50 থেকে 70% রিজার্ভ আছে বলিভিয়াতেই। তো এই জন্য লাতিন আমেরিকাতে আমাদের আরও বেশি বেশি দূতাবাস স্থাপন করতে হবে। তো এগুলোই বলছে আর কি। এখানে বলছে যে লাতিনের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের ঢাকার জন্য আর কী কী করা যাবে। তো সবার এখানে অর্থনৈতিক বিভিন্ন চুক্তি করা যায়, এফটিএ, তারপর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা যেতে পারে। তারপর সেখানে হচ্ছে আপনার সফট ডিপ্লোমেসি প্রয়োগ করা যেতে পারে, যে হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ সেখানে যায়, স্প্যানিশ শিখলো, তো ইয়ে আর কি পর্তুগিজ শিখলো, এরকম একটা আয়োজন করা যায়। তারপর বিভিন্ন যে আপনার চুক্তিগুলো আছে, আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তারপরে যে মার্কোসুর, এরকম কিছু চুক্তি আছে, সেগুলো অ্যাড হতে পারে। তারপর এদিকে আর কি করতে পারে, নিজের যে পণ্যগুলো আছে, পণ্যগুলোর পোশাকে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এগুলো পণ্যের বিকল্প বাজার কিন্তু ধরতে পারে এটা। তো সব জায়গায় আর কি কূটনৈতিক আপনার ইয়ে স্থাপন করতে হবে, যেগুলো দেশে দেখা যাবে ব্রাজিল, তারপর আর্জেন্টিনা, এগুলোতে জনসংখ্যা বেশি। এগুলোতে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে পেরুর মতো জায়গাতে তাদের দূতাবাস স্থাপন করতে হবে। তো নিজের যে মার্কেটিং, দেশের যে আপনার প্রোডাক্টগুলো আছে, এগুলো ওখানে মার্কেটিং করা যেতে পারে রাষ্ট্রদূতের মাধ্যমে। তারপর হচ্ছে যে গরুর গোস্ত আছে ব্রাজিলে অনেক ভালো। তো আরও কিছু এরকম পণ্য আছে যেগুলো কিন্তু আপনার ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আমদানি করতে পারে। তো এভাবে আর কি বাজার সম্প্রসারণ করতে পারে আর কি। ধন্যবাদ।